সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। বন্ধ্যাত্ব আমাদের দেশের প্রেক্ষাপটে বেশ প্রচলিত একটি জটিলতা। সন্তান ধারণে অক্ষমতা প্রত্যেক বৈবাহিক দম্পতির জন্য সামাজিক এবং পারিবারিক নিগ্রহের উৎস। তবে সমাজ বলছে কিংবা আমাদের দেশের অধিকাংশ নারীকেই সন্তান না হবার জন্য অন্যতমভাবেই দায়ী করা হয়। তবে গবেষণা বলছে প্রায় 50% পুরুষ সন্তান না হবার জন্য অন্যতম কারণ হতে পারে। দর্শক, আজ কথা বলবো পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ, যিনি সহকারী অধ্যাপক ইউরোলজি অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, চলে আসবো আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্বাগত ওদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে আজ কথা বলবো, কিন্তু তার আগে জানা জরুরি যে বন্ধ্যাত্ব বলতে আমরা কি বুঝি। সাধারণত পুরুষ বন্ধ্যাত্ব বা বন্ধ্যাত্ব যেটা হয়, এটা মেল ফিমেল মানে ছেলে মেয়ে সবার ক্ষেত্রে একটা। যদি আপনি ধরেন মানে কোনো প্রোটেকশন না নিয়ে, যেমন ছেলেদের ক্ষেত্রে ছেলেরা যে প্রোটেকশন নেয় বাচ্চা না হওয়ার জন্য, বা মেয়েরা যে ইঞ্জেকশন নেয় বা ট্যাবলেট খান, এগুলো না নিয়ে যদি আপনি চেষ্টা করতে থাকেন রেগুলার বেসিসে, ধরেন যে আপনি বাচ্চা নেবেন 1 বছর পরে, যদি মানে 1 বছর, সাধারণত 1 বছর পরে যদি আপনি কোনো প্রোটেকশন ছাড়া চেষ্টা করতে থাকেন, তারপরে যদি না হয়, তখন আমরা বলে দিই তখন ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। এটা মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই কিন্তু সেম, কোনো ডিফারেন্ট এই যে বর্ণনাটা কিন্তু দুজনের ক্ষেত্রেই একই রকম, যে 1 বছর পরে উইদাউট কোনো প্রোটেকশন, ছেলেদের ক্ষেত্রেও বা মেয়েদের ক্ষেত্রেও, ছেলেরা যেটা কন্ডোম ইউজ করে আর মেয়েরা যেটা বড়ি খায় বা ইঞ্জেকশন নেন বা কপার টিপ, এগুলো ছাড়াই যখন তারা মেলামেশা করে একটা নির্দিষ্ট সময়ে, তখন তারপরে যদি 1 বছরের পরে যদি বাচ্চা না হয়, তখন আমরা ধরে নিই যে এটা বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি যেটা বলি আমরা, সেই ইনফার্টিলিটি বলা হয়। তার মানে কোনো রকম প্রোটেকশন ছাড়া, কোনো রকম পিল, জন্ম নিরোধক এই ধরনের প্রোটেকশন ছাড়া যদি একজন দম্পতি সহবাস করে, তাহলে সেক্ষেত্রে সন্তান না হলে আমরা সেটাকে বন্ধ্যাত্ব বলছি। তবে সন্তান না হবার দায় কেবলমাত্র একজন নারীর উপরে বর্তায় আমাদের সমাজ। স্যার, জানতে চাই এই বিষয়টি নিয়ে। আসলে সমাজ কি বলে, সমাজ কি বলেছিল বা সমাজ কি বলবে, এটা নিয়ে আমরা আছি অনেক দিন ধরে। আসলে বিজ্ঞান তো অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের দাদার আমলে দেখা যাচ্ছে যে কারো বাচ্চা না হলে পারে তারা একটা বিয়ে করার বাচ্চা না হলে তারা আরেকটা বিয়ে করে, বাচ্চা না হলে আরেকটা বিয়ে করে। তো আসলে এই জায়গায় এই জিনিসটা কিন্তু অনেক দিন থেকে চলে আসতেছে, যে মেয়েদেরকে সাধারণত এই বন্ধ্যাত্বর কারণ হিসেবে ধরা হতো বা ধরতো। কিন্তু যুগ পাল্টিয়ে গেছে, মডার্ন যুগে এসে কিন্তু ছেলেদের যে বন্ধ্যাত্ব হতে পারে, আসলে এই বন্ধ্যাত্ব নিয়ে অনেক বাংলাদেশে অনেক মেয়ের সংসার ভেঙেছে বা অনেকের ছাড়াছাড়ি হয়ে গেছে বাচ্চার জন্য। তো এই যুগ আসলে পাল্টিয়েছে, এখন কিছু অনেক ক্ষেত্রে এখনো আছে কিন্তু। কারণ আমি ইউরোলজিস্ট হিসেবে চেম্বারে মেল ইনফার্টিলিটি রোগী, তো মানে ছেলে যে বন্ধ্যাত্ব আছে এটা আমরা খুব কম রোগী কিন্তু আসে। আপনি ওই গাইনিক যে ইনফার্টিলিটি সেন্টার যেগুলো আছে, যারা ইনফার্টিলিটি, এখন তো ইনফার্টিলিটি সেন্টার তো সেপারেট, এটা তো আর গাইনিক সাথে নাই। তো ওখানে যে দেখবেন যে লাইন ধরে মেয়েরাই শুধু লাইন ধরে ইনফার্টিলিটি চিকিৎসা করাতে আসছে, বা ইনফার্টিলিটি একটা সেন্টারই খোলা হয়েছে যেটা বাংলাদেশে শুধু মেয়েদেরই চিকিৎসা করতেছে। বাট ছেলেরা যে ইনফার্টিলিটি সঙ্গে সিমেলটেন একই রকমভাবে জড়িত, এটা কিন্তু এখনও আমরা কিন্তু এস্টাবলিশ করতে পারি না। এখনও এটা আমরা জনগণকে, সাধারণ গ্রামের লোকজনকে বা শিক্ষিত লোকজনও কিন্তু অনেকেই জানে না যে আসলে পুরুষও বন্ধ্যাত্ব হতে পারে। এবং তিনি যদি ধরেও নেন যে তিনি দায়ী, কিছুটা হীনমন্যতার দায়ে, কিছুটা একটু পুরুষত্বের দায়ে, তিনি কখনোই চিকিৎসকের শরণাপন্ন হতে চান না, যাতে করে সমাজে সেটি এস্টাবলিশ না হয়। হ্যাঁ, এটা একটা মানে গোড়ামি আর কি। আমাদের দেশে পুরুষটা মনে করে যে আমি তো বন্ধ্যাত্ব হতে পারি না, কি করে সম্ভব। কিন্তু আসলে
এই রোগটা এত মাইক্রো, মানে শরীরের মাথা থেকে আপনার নিচ পর্যন্ত যে কোনো জায়গায় এফেক্টেড হলে আপনি কিন্তু ছেলেরা বন্ধ্যাত্ব হতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো ওরা অজ্ঞতা, মেয়েদেরকে দায়ী করা হয়, মেয়েরা প্রেগনেন্ট হয় প্রমাণ সহ, এই জন্য তাদেরকে দায়ী করে যে তো সেই ক্ষেত্রে এই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। যেমন মেল ইনফার্টিলিটি সেন্টার, ইনফার্টিলিটি সেন্টার বাংলাদেশে যেগুলো করেছে সে জায়গায় কিন্তু সিমিলটেনিয়াসলি এটা কিন্তু কম্বাইন একটা, মানে মেল ইনফার্টিলিটি মেনলি কিন্তু চিকিৎসা করে কিন্তু ইউরোলজিস্ট, এটা কিন্তু অনেকেই জানে না। হ্যাঁ, তো এই ইউরোলজিস্টের সঙ্গে কোলাবরেট কিন্তু, যেমন ইনফার্টিলিটি সেন্টার কিন্তু বাংলাদেশে এক জায়গায় আছে, ইনফার্টিলিটি ডিপার্টমেন্ট, সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আছে, আর কোথাও কিন্তু নাই। এই ইনফার্টিলিটি সেন্টারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার ওই কোলাবোরেশন নাই, মানে ওখানে যারা ইনফার্টিলিটি তারা ইউরোলজিস্ট, এটা যে ইউরোলজিস্ট এমব্রায়োলজিস্টও কিন্তু লাগে, যারা বাচ্চা যখন হবে সব মিলে কিন্তু একটা কম্বাইন একটা প্রসেস, এটা কিন্তু একজনের কোনো চেষ্টা না। তো সেই জায়গায় ইনফার্টিলিটি সেন্টারে আমিও গেছি, বঙ্গবন্ধুতে গেছি, অন্য কোথাও সিরিয়াল মেয়েরাই দাঁড়ায় আছে, কিন্তু ছেলেদের এক্ষেত্রে আমাদের একটু এগিয়ে আসা প্রয়োজন। এখানে এগিয়ে আসবে কারা? এগিয়ে আসবে ডাক্তাররাই কিন্তু মেইনলি। আপনাকে যখন ইনফার্টিলিটি, ধরেন ইনফার্টিলিটি চিকিৎসা যখন করাতে আসবে, তখন আপনি সিমিলটেনিয়াস কিন্তু হাজব্যান্ডও মানে ইয়েটা করে ফেলবেন, এইটা কিন্তু এখন করতেছে, কিন্তু বেসিক্যালি হাজব্যান্ডের আমি কি করব, কি করা উচিত, এটা তো হয়তো ইনফার্টিলিটি সেন্টার যারা এখন বর্তমানে ইনফার্টিলিটি বিভাগ যারা চালাচ্ছে তারা কিন্তু ওই মেয়েরাই কিন্তু চালায়, ছেলেদের কিন্তু ইনভলভমেন্ট নাই ওখানে, বা ইউরোলজিস্টের কোনো ইনভলভমেন্ট নাই। সেই জায়গায় একটা রেফারেল সিস্টেম বা ওখানে হয়তো ইনফার্টিলিটি ইউরোলজিস্টের একজন ইনভলভমেন্ট এরকম দিলে আমার মনে হয় যে এটা বেটার, যে মেয়ে ছেলে ভাগ করা যাবে, সামাজিক এটাও উঠবে যে না ছেলেরাও হতে পারে। আমরা সচেতনতার বিষয়গুলোতে আসবো, কিন্তু স্যার একটু জানতে চাই যে পুরুষের যে বন্ধ্যাত্ব হচ্ছে কি কারণে এটি হতে পারে? আচ্ছা, পুরুষের বন্ধ্যাত্ব হওয়ার কারণ হলো, একটা হলো জেনেটিক্যালি, মানে বংশগত ত্রুটি যেটা আমরা বলি সেইটা একটা হতে পারে, আর একটা হতে পারে সার্জিক্যাল কিছু কজ হতে পারে। মানে ব্যথা যদি অন্তঃকোষে যদি আমরা ব্যথা পাই সে জায়গায় হতে পারে, অথবা কোনো মেডিকেশনের জন্য হতে পারে, হরমোনাল কিছু ইমব্যালেন্সের জন্য হতে পারে। তো অনেক কারণ আছে, সেই কারণগুলো সাধারণত একটা করে আমরা বের করি। যেমন জন্মগত ত্রুটি যেটা আমরা বলি, সেটা ক্লিনফিল্টার সিনড্রোম, কালম্যান সিনড্রোম, অনেকগুলো সিনড্রোম আছে যেগুলো আসলে এই ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। প্রথমে এটা কয়েকটা ভাগে করতেছে। ব্রেনে যদি আমরা পিটুইটারির সমস্যা যদি থাকে, সেখানে কিছু হরমোন কিন্তু হয়, হাইপোথ্যালামাস, সেখান থেকে কিছু হরমোন আসে, এগুলো কিন্তু আমাদের কিন্তু বাচ্চা হওয়ার এগুলোতে ইফেক্ট করে, মানে কার্যকারিতা, মানে ওদের একটু অবদান আছে ব্রেন, মাথা থেকেই কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু হরমোন তৈরি হয় মাথা থেকেই। এইগুলোতে কোনো যদি জন্মগত ত্রুটি থাকে, ইভেন এর মধ্যে যদি টিউমারও যদি হয়, কেউ যদি মাথায় ব্রেনে ব্যথা পেয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তার বন্ধ্যাত্ব হতে পারে। তো এই একটা সমস্যা যেটা ক্লিনফিল্টার সিনড্রোম বলে। হ্যাঁ, আরও অনেকগুলো সিনড্রোমের নাম আছে, এগুলো সবগুলো তো জনগণকে বলেও খুব বেশি হবে না, কিন্তু কারোর কোনো জন্মগত ত্রুটি থাকলে এই জিনিসটা ইভালুয়েট করতে হবে। এগুলো একটা পার্টিকুলার ডিজিজ, এই ডিজিজগুলোর কারণে তার বন্ধ্যাত্ব হতে পারে। এছাড়াও আমাদের নর্মাল যে লাইফস্টাইল, যেমন আমরা ওভার স্ট্রেস করছি, একদম খাবারের ব্যাপারে আমরা আচ্ছা, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো। স্মোকিং ওতপ্রোতভাবে আপনার সব কিছুতেই জড়িত। হ্যাঁ, এই স্মোকিংয়ের সঙ্গে আপনার জড়িত হলো ইনফার্টিলিটি, মানে বন্ধ্যাত্ব তো জড়িত আছেই, তার সাথে আপনার দেখছি ইরেকটাইলেও একটা সমস্যা আছে। তো আর কিছু অ্যানাবলিক স্টেরয়েড ড্রাগ, যারা না জেনে শুনে হয়তো শরীর মোটা করার জন্য স্টেরয়েড ড্রাগ খান, তাদেরও এগুলো খেলেও কিন্তু আপনার বন্ধ্যাত্ব হতে পারে। আচ্ছা, আবার
অনেক জায়গায় দেখা যাচ্ছে স্টাডি করতেছে পেপটিক আলসার জন্য যে আমরা গ্যাসের ওষুধ খাই এগুলো কিন্তু তাহলে কেউ যদি নিয়মিত অ্যাসিডিটির ওষুধ খায় এই ক্ষেত্রেও কিন্তু সেই ক্ষেত্রেও তার বন্ধ্যাত্বের হতে পারে কারণ হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে অ্যালকোহল যারা মদ খান তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। অনেকে আবার স্ট্রেসে থাকছে। আচ্ছা, এটা গেল। আর হলো জব, যেমন অকুপেশনাল, এখানেও কিছু এফেক্ট আছে। স্ট্রেসটা মারাত্মক। তারপরে অকুপেশনাল যদি আপনি কেমিক্যাল এক্সপোজার হন, রেডিয়েশন এক্সপোজার হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বন্ধ্যাত্ব হতে পারে। হ্যাঁ, তো এগুলো তো মানে খুব কমন কারণ। হ্যাঁ, তো আরেকটা হলো জন্মগত রোগ। জন্মগত রোগের মধ্যে আপনার যে ধরেন যে পেশাবের রাস্তায় যদি কোনো সমস্যা থাকে, দেখা যাচ্ছে যে আপনার স্পার্ম যেটা বীর্য যেটা আমরা বলি শুক্রাণু, সেটাই বের হচ্ছে না। অথবা জন্মগতভাবে নিচের দিকে তার পেশাবের রাস্তা, সেই জায়গায় দেখা যাচ্ছে মেল ইনফার্টিলিটি হতে পারে, কারণ তার স্পার্ম তো যেতে হবে। তো সেই জায়গায় জন্মগতভাবে ছেলেদের কিন্তু এই সমস্যাটা অনেক। হ্যাঁ, যে পেশাবের রাস্তাটা নর্মাল যে জায়গায় থাকা তো তার নিচের দিকে, তো নিচের দিকে তো আপনার স্পার্ম যদি না পৌঁছাতে পারে সেটা তো আপনার বাচ্চা হবে না। সেইটা একটা কারণ আছে। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সময় আপনি যেমনটি বলছিলেন হরমোনাল ইমব্যালেন্স, টেস্টোস্টেরন হরমোন তো একটি বড় ইফেক্ট ফেলতেই পারে এক্ষেত্রে। টেস্টোস্টেরন হরমোন তো আসলে ব্রেন থেকে এটা সিক্রেশন হয়ে তারপরে ইফেক্ট হয়ে আমাদের কিছু অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, এখান থেকে হয়ে তারপরে টেস্টিসে যেটা আমাদের যেখান থেকে স্পার্ম তৈরি হয়, কিছু টেস্টিস থেকে তৈরি হয়। হ্যাঁ, তো এই এফেক্টগুলো পড়ে। যেমন যাদের প্রোল্যাকটিন বেশি থাকে, প্রোল্যাকটিনটা মেয়েদের বেশি থাকে হরমোন সেটা ছেলেদের যদি বেশি থাকে, সেই জায়গাতে কিন্তু এফেক্ট করে, মানে তার এই বন্ধ্যাত্বর কারণ একটা। তো সেই জায়গায় আর হলো যদি কেউ সার্জারি করে থাকে, যেমন ধরেন যে অনেকে ওই ভ্যাসেক্টমি করে, যেটা ওই ভ্যাসেক্টমিটা আবার পুনরায় আগের অবস্থায় ফিরে যাচ্ছে না, বুঝতেও পারছেন না। হ্যাঁ, ভ্যাসেক্টমি করে অনেকে, ওই বাচ্চা হয়তো হয় নাই, ওই যে টাকা দেয়, অনেকে লুঙ্গি দেয়। এই ক্ষেত্রে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে এমন অনেক পুরুষ রয়েছে যে বিভিন্ন ধরনের প্রলোভনে পড়ে ভ্যাসেক্টমি করে ফেলে, কিন্তু তারা বুঝতে পারছে না। বিষয়টি নিয়ে আপনি কতটুকু সচেতন হবার পরামর্শ দেবেন? ফার্স্ট হলো সচেতন, যারা ভ্যাসেক্টমি করে বা করতেছে তাদেরকে সচেতন হওয়া উচিত। কারণ যে আপনার কাছে আসে ভ্যাসেক্টমি করে, তার হিস্ট্রি ভালো মতো নিতে হবে, সে বিবাহিত কিনা, কয়টা বাচ্চা আছে, হ্যাঁ, সেগুলো কনফার্ম করে তারপর আপনি ভ্যাসেক্টমি করেন। কিন্তু অনেকে যারা আপনার কাছে বা যারা ভ্যাসেক্টমি করতেছে তাদের কাছে যায়, কিন্তু তারা ওই মনে করে যে এই জিনিসটা করলে বাচ্চা হবে না, দৌড় তরিকার কথা কে শুনে, আগে লুঙ্গি আর টাকাটা নিয়ে আসি। কিন্তু অনেকে কিন্তু এই কাজটা করে, পরবর্তীতে দেখা যায় যে বিয়ে করার পরে আর বাচ্চা হচ্ছে না, তখন আবার আমাদের শরণাপন্ন হয়। তখন আমরা আসলে চিকিৎসা করি, কিছু ক্ষেত্রে যদি লং টাইম ভ্যাসেক্টমি করা থাকে সেটা আমরা চিকিৎসা করি। তো এই জিনিসটা ভ্যাসেক্টমি সম্পর্কে কিন্তু অনেকে জানে না যে এটা আসলে কি প্রসিডিউর। আসলে ভ্যাসেক্টমি আসলে আমাদের যে অন্তঃকোষ আছে, এখানে একটা টিউব লাইক স্ট্রাকচার, যেটার মাধ্যমে আমাদের ওই বীর্যপাতটা হয়, সেই টিউবটাই আমরা ব্লক করে দিই অথবা কেটে দেয়। যদি কেটে দেয় তাহলে তো আর এই যে আপনার স্পার্ম, আপনার যে বীর্য, যে শুক্রাণু যেটা লাইনটা যেটা যায় যে টিউবের মাধ্যমে, সেটা ব্লক হয়ে গেল অথবা ইন্টারাপ্ট, মানে কেটে যাওয়ার জন্য আর যাবে না, কিন্তু তখন আপনার কিন্তু বন্ধ্যাত্ব হবে। বাংলাদেশে এই একটা খুব, আরেকটা হলো মামস। বাংলাদেশে কিন্তু এই জিনিসটাও কিন্তু অনেকে জানে না। মামস গলা ফুলে যায়, ফুলে যাওয়ার পরে সাথে সাথে তার কিন্তু ওই টেস্টিকল যেটা অন্তঃকোষ যেটা, সেটাও কিন্তু ফুলে যায়। এইগুলো হলো কিন্তু খুব দ্রুত চিকিৎসা। বন্ধ্যাত্বের একটি সম্পৃক্ততা রয়েছে অবশ্যই। এই জিনিসটা অনেকেই জানে না, এই জিনিসটা কিন্তু বন্ধ্যাত্বের সঙ্গে সরাসরি যুক্ত আছে। কারণ দুই সাইডে যদি ফুলে যায়, কি হয়, এটা ফার্স্টে দেখা যায় তার গাল ফোলার সাথে সাথে কিন্তু অন্তঃকোষ ফুলে যাওয়ার পর দুই সাইডে বড় নিয়ে আসে, পরে ফুলাটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, সময় লাগে,
কিন্তু কি হয় যে তার যে টেস্টিস যেটা বলে বা অন্তঃকোষ যেটা বলে সেটা কি হয় আস্তে আস্তে ছোট হয়ে যায়। আচ্ছা, ছোট হয়ে গেলে তার কার্যকারিতা আর থাকে না। একদম। এবং এই রোগী কিন্তু আমরা প্রচুর পাই যে ছোটবেলা তার হয়েছিল, হ্যাঁ, এই কারণে তার ফুলে গেছিল, তারপর আস্তে আস্তে এটা ছোট হয়ে গেছে। অতএব আমার মনে হয় মানে এই চিকিৎসাটা নেওয়া খুব জরুরি। যে কারো যদি এরকম 2 সাইডে গাল ফুলে যায়, জ্বর হয়, তারপরে তার সাথে অন্ধকোষ ফুলে যায়, তো চিকিৎসকের পরামর্শ, তাৎক্ষণিকভাবে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। আরেকটা জিনিস যেটা হয় মানে বাংলাদেশে আমি জাস্ট যেটা জরুরি খুব দরকার সেটা হলো জন্মের পরে দেখা যায় যে অনেকের টেস্টিস বা অন্তঃকোষ যেটা সেটা উপরের দিকে থাকে, কিন্তু তো নিচের দিকে থাকে না। তো অনেক চিকিৎসা নেয় না, কিন্তু বড় হওয়ার পর বোঝার পর তখন যে আমার তো অন্তঃকোষ নিচে ছিল না, এটা উপরে ছিল। এটা আমরা কিন্তু এগুলো কিন্তু রুগী কিন্তু আমরা অনবরত, অনেকে বিয়ের পরে কিন্তু আসে আমার কাছে। তো এই ক্ষেত্রে কি হয়, আপনার এই যাদের অন্নকোষটা, যেসব বাচ্চার অন্নকোষটা বাচ্চা হওয়ার পরপরই দেখা যায় যে অন্নকোষটা নিচে নামে নাই, সাধারণত আমরা 1 বছর ওয়েট করতে পারি। আচ্ছা, এর মধ্যে যদি না নামে, আমার আর্জেন্ট এটা কিন্তু অপারেশন করে নামাই দিতে হবে নিচে। কারণ কি, পেটের মধ্যে যদি এই অন্তঃকোষটা ভিতরে থাকে, সে কিন্তু বাচ্চা হওয়ার কার্যক্ষমতা হারায় ফেলে। আচ্ছা, এটা কিন্তু খুব জরুরি। বাংলাদেশে অনেক রোগী আছে যারা হয়তো গরিব, এই সমস্যা খুব একটা কেয়ার করে না। যখন সে বড় হয়, বিয়ে করে, কিছু ইনকাম করে, তখন কিন্তু এই জিনিসটা ধরা পড়ে। আমি শিক্ষিত লোকজন কিন্তু পেয়েছি যা এরকম সমস্যা নিয়ে এসছে, অন্নকোষ কিন্তু নিচে নামানো হয়নি। তার মানে সঠিক সময় সঠিক চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি বন্ধ্যাত্ব রোধে। আর একজন পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন? আসলে এটা তো সরাসরি পুরুষরা কিন্তু বন্ধ্যাত্ব নিয়ে আমাদের কাছে আসে না, কিন্তু সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি, এটা কিন্তু ইনফার্টিলিটি সেন্টার যখন তার ওয়াইফকে নিয়ে যায়, তার স্ত্রীকে যখন নিয়ে যায় ইনফার্টিলিটি চেক করার জন্য, আপনি দেখবেন না কোনো বন্ধ্যাত্ব চিকিৎসা করার জন্য আগে ছেলেরা গেছে, সবসময় আগে মেয়েরা গেছে। তো সিমেলটেনিয়াসলি যখন ছেলেদের কিছু পরীক্ষা দেওয়া হয়, যেমন আপনার স্পার্ম অ্যানালাইসিস, যেটাকে বলে আমরা যে বীর্য, যেটা আমরা পরীক্ষা করে দিই প্রথম, কিন্তু ফার্স্ট স্টেপ এটাই যে তার বাচ্চা হওয়ার ক্ষমতা আছে কি নাই, এটাই কিন্তু আমরা প্রথম পরীক্ষা করে দেখি। যদি এখানে দেখি যে আমরা তার স্পার্ম মানে শুক্রাণুটা কম, বাচ্চা হওয়ার ক্ষমতা নাই, তখন ওই ফিমেলটা মানে স্ত্রীকে তখন আর পরীক্ষা করার কোনো প্রয়োজন মনে করি না আমরা। কারণ সে ঠিক আছে, তাহলে স্বামীর দিক দিয়ে সমস্যা, তখন তাকে আমাদেরকে রেফার করে দিতে হয় ইউরোলজিস্টের কাছে। তখন আমরা একটু আগে এক্সামিনেশন করে দেখি, আগে পরীক্ষা করে দেখি যে তার অন্নকোষটা কেমন আছে, ওটা কি ছোট না বড়, 2 সাইড। সাধারণত একটা ঠিক থাকলেই, দুইটার মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে করছে যে কিডনি যেমন 2টা, চোখ 2টা, ওরকম একটা নষ্ট হলেও আরেকটা দিকে কিন্তু কার্যকর ক্ষমতা থাকে বাচ্চা হওয়ার। তা আমরা আগে আসলে পরীক্ষা করে দেখি যে তার এখানে একটা টিউব যেটা আছে, সেটাও কিন্তু হাত দিয়ে বোঝা যায় যে টিউবটা ঠিক আছে কিনা, বা জন্মগতও অনেক সময় টিউব থাকেই না। তো ওইগুলো আমরা আগে পরীক্ষা করে মানে এক্সামিনেশন করে রোগীকে দেখি আগে। তারপরে আমরা দেখি যে আসলে তার কিছু ইনভেস্টিগেশন যেগুলো করা দরকার, যে তার হরমোনাল কিছু টেস্ট করি আমরা। হরমোনাল তো খুব ইম্পর্টেন্ট, যেমন টেস্টোস্টেরনটা আমরা দেখি যে টেস্টোস্টেরন তো ইফেক্টিভ, তো এটা দেখি। তারপরে আরো কিছু হরমোন দেখি, এগুলো আসলে জনগণ বুঝতে পারবে না, কিন্তু হরমোন মানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। তারপরে আমরা অনেক সময় দেখি কিছু হরমোন যদি বেশি থাকে, তখন আমরা ব্রেন, আসলে আমি বন্ধ্যাত্ব হয়েছে রোগী বলতে পারে যে কালকে না পরশুদিন পত্রিকাতে দেখলাম যে জ্বর হয়েছে, রোগী ব্রেনের এক্সরে করছে বা বুকের এক্সরে করছে, পত্রিকায় আমি সেদিন দেখলাম। তা আসলে এরকম নিউজ করলে তো ডাক্তারদের চিকিৎসা করা বিপদ। আমি বন্ধ্যাত্ব নিয়ে এসেছি কেন, আমার এমআরআই ব্রেন কেন করতেছে, ব্রেনে কেন এমআরআই করতেছে? আসলে যে এইগুলো নিয়ন্ত্রণ দেয় ব্রেন থেকেই, মানে ব্রেনে ওখানে একটা টিউমার হলে পারে, কিন্তু যে পিটুইটারি টিউমার এখানে হলেও কিন্তু আমাদের বন্ধ্যাত্ব হতে পারে। তো সেই ক্ষেত্রে মিসকনসেপশন জনগণের কাছে আমার মনে হয় যে এইভাবে না দিলেই ভালো। কারণ মেডিকেল সায়েন্স যারা পড়ে করতেছে, সায়েন্স নিয়ে যারা আলোচনা করে, তাদেরকে নিয়ে এসব নিয়ে আলোচনা করা ভালো। এবং প্রত্যেকটি ইনভেস্টিগেশনের পেছনে পার্টিকুলারিটি রিজন আছে। জিনিসটা যদি আমরা বুঝাতে পারি যে কোনো কারণ ছাড়া কখনো কোনো চিকিৎসক ইনভেস্টিগেশন করার পরামর্শ দিবে না। আপনি সঠিক জায়গায়, সবচেয়ে বড় কথা বাংলাদেশের লোকজন আসলে
সঠিক জায়গায় যেতে হবে আপনাকে। সঠিক জায়গায় যাওয়ার কথা বললেন, এই বিষয়টিতে একটি ব্যাপার রয়ে যায়, যেমন যখনই বুঝতেছে তারা যে বাচ্চা হচ্ছে না, তারা কিন্তু চিকিৎসকের কাছে যাচ্ছে না, অপচিকিৎসকের কাছে যায়, ওঝা, কবিরাজ, বিভিন্ন ধরনের অপচিকিৎসক, এবং একটা পার্টিকুলার সময় পর যখন অনেক দেরি হয়ে যায় তখন আপনাদের শরণাপন্ন হচ্ছে। সেক্ষেত্রে স্যার চিকিৎসা পদ্ধতিতে আমরা কতটুকু এগিয়ে রয়েছি? আমার মনে হয় যে ইনফার্টিলিটি, এই যে বন্ধ্যাত্ব মেল ফিমেল বলেন, আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি। মানে আমাদের দেশে কিন্তু এখন এগুলো সলভ হচ্ছে, এখন কিন্তু বাইরে কোথাও যাওয়ার দরকার নাই এবং রেজাল্ট খুব ভালো, অনেকেই করতেছে। যদি মেল ইনফার্টিলিটি, আমি আসলে আজকে পুরুষের বন্ধ্যাত্ব নিয়েই বলবো, ফিমেলের নিয়ে বলবো না, যে আমাদের যদি ধরেন যে যারা ভেসেক্টমি করে আসে কমন যেটা বাংলাদেশে, তাদেরটা আমরা সাধারণত ওই টিউব যেটা কেটে ফেলেছে আবার টিউবটা লাগিয়ে দিই। তার মানে এটা আপনাকে কনফার্ম করতে পারবেন না 100% আপনি প্রেগনেন্ট, মানে বাচ্চা হবে বা আপনি বাবা হতে পারবেন। কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড যে এটা 100% যে হবে নাও হতে পারে। যাদের লং টাইম ধরে 20 বছর ধরে যাদের ভ্যাসেক্টমি করেছে, তাদের যদি আমরা আবার রিক্যানালাইজেশন করে দিই, মানে আবার লাগিয়ে দিই, কিন্তু এটার পার্সেন্টেজ কম। আর যাদের রিসেন্ট করছে তাদের যদি লাগিয়ে দিই তাদের পার্সেন্টেজ বেশি। তো সেই ক্ষেত্রে মানে দুটো ভিন্ন। হ্যাঁ, কিন্তু আর যাদের হরমোনাল ইমব্যালেন্স যাদের আছে, যদি পিটুইটারিতে টিউমার থাকে বা হাইপোথ্যালামাসে টিউমার থাকে, যদি এগুলো অপারেশন করি অনেক সময় ভালো হয়ে যায়। হ্যাঁ, যারা স্টেরয়েড খাচ্ছে বা গ্যাসের ওষুধ অনেক দিন ধরে খাচ্ছে, তাদের স্টপ করে দিলে কিন্তু রিকভারি করে, কিন্তু করে না কাদের? করবে না জন্মগতভাবে যাদের সমস্যা আছে। হ্যাঁ, জন্মগতভাবে যারা এই সমস্যায় ভুগতেছেন, যেমন আমি ধারণ করি ছেলে, আমি ধারণ কিন্তু আমার ইচ্ছা মেয়েদের প্রতি, ওইটা নিয়ে অনেক শরীফা টরিফা নিয়ে কথা হয়েছে। এগুলো কিন্তু একবারে সায়েন্টিফিক কথাবার্তা, এগুলো কিন্তু সায়েন্টিফিক কথাবার্তা। এগুলো কিন্তু বই যেটা আসছে সেটা কিন্তু হয়তো লেখাটার ধরন ঠিক হয় না, কিন্তু ঠিক বলছে ওনারা, জিনিসটা ঠিক বলছে যে তার হরমোনাল চেক আপটা কিন্তু তার ছোটোবেলা করার দরকার ছিল, তাহলে কিন্তু এটা আগেই ফাইন্ড হয়েছে ছেলে না মেয়ে যখন এই সমস্যাগুলো হয়। তো এই জিনিসগুলো আসলে আমরা বুঝাতে পারি, এগুলো আসলে সায়েন্টিফিক ডাক্তারদেরকে নিয়ে এসে যারা আমরা কিন্তু এই বিষয়ে আমাদের একটা ডিভিশন আছে, আমাদের একটা ইউনিটি আছে, যে আপনার ওই মেল বা ফিমেল অ্যান্ড্রোজেন, যে অ্যান্ড্রোলজি নিয়ে আলাদা। তো আমরা আগে জেনেটিক কাউন্সেলিং করে নিই, জেনেটিক যেগুলো রোগ আছে, যে আপনি তো আসলে আপনার এই রোগ আছে, আপনি যেমন ছেলেদের জেনেটিক বলে, ছেলেরা বলে XY আর মেয়েদের বলে XX। তো সেই জায়গায় যাদের দুইটা X মানে মেয়ের গঠন প্রণালী থাকে কিন্তু চলে ছেলে হয়ে, তারা কিন্তু বাচ্চা হতে পারবে না। স্যার একটু জানতে চাই যে যেমনটি বলছিলেন যে আমাদের দেশে বন্ধ্যাত্বের জন্য পুরুষেরা তো কখনো চিকিৎসকের কাছে যাচ্ছে না, এবং গেলেও তারা চিকিৎসকের প্রতি আস্থা রাখতে পারে না, হরহামেশাই চিকিৎসক বদলাচ্ছেন এবং বারবার বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং নতুন করে আবার চিকিৎসা শুরু করছেন। তো একটি জায়গায় আস্থা রেখে যদি চিকিৎসা সেবা চালিয়ে যায়, সেক্ষেত্রে নিরাময় হবার সংখ্যা কতটুকু বা সম্ভাবনা কতটুকু? আচ্ছা, যেগুলো আসলে এটা অনেক, মানে আপনি কোথায় যাচ্ছেন, কোন ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি সঠিক ডাক্তারের কাছে যাচ্ছেন না অন্য কোথায়? আপনি মেডিসিনের ডাক্তারের কাছে যেতে এই চিকিৎসা পাবেন না, বা আপনি একজন নিউরোসার্জনের কাছে বা নিউরোসার্জারি ডাক্তারের কাছে পাবেন না, আপনাকে ইউরোলজিস্টের কাছে যেতে হবে এই চিকিৎসা নেওয়ার জন্য। যেগুলো রিভার্সেবল কজ, হ্যাঁ, রিভার্সেবল কজ যেগুলো কারণ আছে, যেগুলো তো আপনি চিকিৎসা করলে হবে, ঠিক আছে, বাচ্চা আপনার হবে। যেগুলো রিভার্সেবল না, যেমন জন্মগত ত্রুটি যেগুলো আমি বলতেছি, সেগুলো তো হবে না। যাদের টেস্টিস যদি অন্নকোষ নষ্ট হয়ে গেছে তাদেরটা হবে না। যাদের যে টিউবটা জন্মগতভাবে নাই তাদের আমি চিকিৎসা হবে না। হ্যাঁ, কী হতে পারে তাদের, কিভাবে আমরা ইউরোলজিস্টটা হেল্প করতে পারি, আমরা আগে ফাইন্ড আউট করি এটা আসলে রিভার্স করা যাবে, কি বাচ্চা আমরা চিকিৎসা করলে কি বাচ্চা হবে, বাচ্চা হবে না, দুই গ্রুপে ভাগ করে ফেলি। আচ্ছা, তারপরে আমরা দেখি যে তার যে অন্নকোষ যেটা আছে সেখানে আসলে স্পার্ম আছে কিনা, তখন আমরা ওখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করি, কিন্তু সেই মাংস নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের, কারণ এটা কেটে। এক্ষেত্রে স্যার একজন চিকিৎসকই নির্ধারণ করতে পারেন চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি হবে, যেমন যে আপনি বলছিলেন অবশ্যই একজন চিকিৎসকের প্রতি আস্থা রাখাটা একান্তই জরুরি, এবং শুরুতেই একজন ব্যক্তি যদি চিকিৎসকের কাছে যান বন্ধ্যাত্ব নিয়ে বিয়ের 1 বছরের মাথায় বা যখনই হচ্ছে না 1 বছর অপেক্ষা করার পর, তাহলে হয়তোবা খুব
দ্রুত সময়ের মাঝে এটি নিরাময় করা সম্ভব। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু এই জিনিসটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার যে বন্ধ্যাত্ব হলে ছেলে মেয়ে সমান সবাইকে একই রকম ভাবতে হবে, দুজনেরই এই সমস্যা হতে পারে। আমি আশা রাখবো বাংলাদেশের জনগণ সবাই এই জিনিসটা বুঝবে এবং সঠিক জায়গায় চিকিৎসা নেবে। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা এতটুকুই বুঝলাম, সন্তান না হবার দায় কেবলমাত্র একজন নারীর নয়। এক্ষেত্রে যেমন ভূমিকা রয়েছে একজন নারীর, সমভাবে ভূমিকা রয়েছে একজন পুরুষেরও। আসুন একটু সচেতন হই, সুস্থ সুন্দরভাবে বাঁচতে শিখি। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি অর্থী আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।